জুলাইয়ে মানুষ কেন এভাবে রাস্তায় নেমে আসছে? সবাইকে তো ভয় দেখানো হয়েছে। যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিলেন আজকে ২০২৬ সালের জানুয়ারিতে, সেই স্বপ্ন কোথায়? বাংলাদেশে টিকে থাকার জন্য ডেফিনেটলি পাওয়ার অ্যান্ড মানি এই দুইটা সবচাইতে ইম্পর্ট্যান্ট। কোনো রাজনৈতিক দলে কি যোগ দেওয়ার ইচ্ছা আদৌ আছে? শুরুটাই হয়নি, মানে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমাকে তো ভীষণভাবে হতাশ করেছে সেটা। সোনা সাবার সাথে আপনার সমস্যাটা কি? রেহানা মারিয়াম নূর আমার জীবনের একটা অনেক বড় ফ্যাক্টর। এন্টায়ার ডায়াসফোরাতে আপনি নিজেকে একজন সিঙ্গেল মাদার হিসেবে কিভাবে দেখলেন? এত বাজে কথা আমাকে বলেছে, এত বাজে কাজ আমার সাথে করেছে। একটা নির্বাচিত সরকার এলে কি পরিবর্তন হবে? মানুষগুলো কি চেঞ্জ হয়ে যাবে ওভারনাইট? বিয়ে করার ছেলে পাই নাই, আমি ছেলে খুঁজতেছিলাম। রাজনীতির স্বাদ মিটে গেছে? আমি আরো ভালো মানুষ হতে চাই। ছোট পর্দা বড় পর্দা থেকে শুরু করে জুলাই গণঅভ্যুত্থানের রাজপথের পরিচিত মুখ, সবখানেই তার সরব উপস্থিতি। তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আজকে আমাদের পডকাস্ট কথা চলুকে। তার নাম আজমেরি হক বাঁধন। বাঁধন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ। সায়রা কেমন আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। শেষ যেবার দেখেছিলাম সায়রাকে প্রায় 7 বছর আগে। হ্যাঁ, আমি এই আপনার সায়রা প্রসঙ্গে একটু পরে আসবো সেই ঘটনাটা নিয়ে। তার আগে জুলাই গণঅভ্যুত্থান দিয়ে শুরু করতে চাই। জুলাই গণঅভ্যুত্থানে আপনি সেলিব্রিটিদের মধ্যে অন্যতম চেনা মুখ। যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিলেন আজকে ২০২৬ সালের জানুয়ারিতে, সেই স্বপ্ন কোথায়? প্রথমত তো আমরা জুলাইয়ের আন্দোলনটা সবাই মিলে করেছিলাম একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটানোর জন্য, এবং সেই পতন ঘটেছে। স্বৈরাচারী সরকারের প্রধান যে ছিলেন সে পালিয়ে গেছেন, এটা তো সফল হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা আমাদের দেশের যে নষ্ট সিস্টেম, যেই সিচুয়েশনে আমরা আসলে দাঁড়িয়েছিলাম বা দাঁড়িয়ে আছি, সেইটার পরিবর্তন হবে বলে আমরা আশা করেছিলাম। কারণ আমাদের মনে হয়েছে যে এই হয়তো একটা সুযোগ, যেই সুযোগ আমরা কাজে লাগাতে পারবো এবং পরিবর্তনের প্রয়াসটা শুরু করা যাবে। মানে এরকম তো না, এটা তো আর মানে এক রাতারাতি চেঞ্জ হওয়ার মতো কোনো সিচুয়েশন না, এইটার জন্য অনেক কাজ করতে হবে। তো সেইটা হয়তো শুরু হতে পারতো, যেটা এই সরকার আসলে ব্যর্থ হয়েছে। সেই শুরুটাই হয়নি, মানে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমাকে তো ভীষণভাবে হতাশ করেছে সেটা। আপনি সাধারণ নাগরিক তো বটেই, কিন্তু তার সাথে আপনি পলিটিক্যালিও কনসিয়াস। কেন হইল না এই যে সুযোগটা জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের সামনে এনে দিয়েছিল, সেই আপনার এই হতাশা কেন গ্রাস করতে হচ্ছে আপনাকে, কিংবা সেই সফলতাটা কেন দেখলো না বাংলাদেশের মানুষ? আমার কাছে মনে হয় যে প্রচণ্ডভাবে আসলে এত করাপ্টেড একটা সিস্টেম, সেইটাকে ঠিক করার চিন্তা করলেও তো অনেকটা টাইম লাগার কথা ঠিক হতে। কিন্তু সেই চিন্তাটাও হয়তো এখন যারা দায়িত্বে আছেন তারা করতে পারেন নাই। আমার কাছে মনে হয়েছে যে তাদের হয়তো ওই অভিজ্ঞতাটা নাই। কারণ যারা পলিটিক্স করে একদম রুট লেভেল থেকে আসলে পার্লামেন্টে যান বা যারা এই দায়িত্বগুলো পালন করেন, তাদের যে অভিজ্ঞতা বা তাদের যে ক্যাপাবিলিটি, মেবি সেইটা তাদের মধ্যে একটা ঘাটতি ছিল। ওই জায়গাটা আমার কাছে মনে হয় যে ওনারা হোল্ড করতে পারেন নাই। গত কয়েকদিন যাবৎ শুনছিলাম আপনি একটি রাজনৈতিক দল না, প্ল্যাটফর্ম এনপিএ, যেটা একদম সবশেষ তৈরি হওয়া একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম, সেখানে যোগ দেবেন। যদিও আপনি নানান গণমাধ্যমে আবার সেটা বলেছেন যে আপনি যোগ দিচ্ছেন না। মানে কোনো রাজনৈতিক দলে কি যোগ দেওয়ার ইচ্ছা আদৌ আছে? কোনো একটা সময় ছিল ডেফিনেটলি, কারণ আমি মনে করতাম যে বাংলাদেশে টিকে থাকার জন্য ডেফিনেটলি পাওয়ার অ্যান্ড মানি এই দুইটা সবচাইতে ইম্পর্ট্যান্ট। তো এইটার একটা ইচ্ছা ছিল যে ঠিক আছে, পাওয়ারের কাছাকাছি থাকবো, পার্লামেন্টে যাব, তাহলে যেই স্ট্রাগল আমাদের করতে হয় একজন মেয়ে হিসেবে আসলে সোসাইটিতে, সেগুলো থেকে হয়তো মুক্তি পেতে পারি। কিন্তু সময়ের সাথে আমি যেটা রিয়েলাইজ করেছি যে এইটা আসলে সলিউশন না। আমাকে আমার ভালো থাকার জন্য আসলে আমার সাথে আমার বোঝাপড়াটা সবচাইতে সঠিকভাবে হতে হবে। তো সেইটার মধ্যে আমি ঢুকেছি। সো এখন আপাতত তো ইচ্ছাই নাই। ভবিষ্যতে কী হবে আমি জানি না, কিন্তু এখন আপাতত কোনো ইচ্ছা নাই যে কোনো প্ল্যাটফর্মে বা কোনো রাজনৈতিক দলে যোগদান করব। মানে বিষয়টা কি এরকম যে রাজনীতির স্বাদ মিটে গেছে? না, এরকম না। আমি তো গ্রহণই করি নাই। যেহেতু আমি ওদের ক্যাম্পেইন করেছি, আওয়ামী লীগের হয়ে আমি ক্যাম্পেইন করেছি ওই সরকার আমলে। তো তখন আমি খুব ক্লোজলি আসলে তারানা হালিমকে দেখেছি।
তো আমি ওনাকে অনেক সাফার করতে দেখেছি আসলে। তো ওই সাফার করতে দেখে আমার ডেফিনিটলি আমার মনে হয়েছে যেহেতু উনিই পারছেন না, মানে আমার পক্ষে তো সম্ভবই না আসলে। আচ্ছা, আমি এই প্রসঙ্গে আসতাম। আপনি নিজেই প্রসঙ্গটা তুললেন। আপনি আওয়ামী লীগের পক্ষে যে রাজনৈতিক ক্যাম্পেইন করেছিলেন, সেটা নিয়ে জুলাই গণঅভ্যুত্থানের পরে কিংবা ওই সময় অনেক রকম কথা হয়েছিল। আপনি যে বলছিলেন একটা স্বৈরাচারী সরকারের পতনের জন্য আপনারা রাস্তায় নেমেছিলেন। সেই স্বৈরাচারী সরকারের পক্ষে আপনি রাস্তায় নেমেছিলেন কেন রাজনৈতিক ক্যাম্পেইনে? তখন কি ধরনের ভাবনা ছিল? নাকি তখন বুঝে উঠতে পারেন নাই? না, তখন আমি আসলে আমার একটা খুবই ব্যক্তিগত কারণ, আমার বাচ্চার ভার্ডিক্ট পাওয়ার জন্য আমি চেয়েছি যে এটা যাতে ফ্যাসিলিটেড হয়। বাংলাদেশে আমরা যেই আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের আইনের যে অবস্থা, কোর্টের যে অবস্থা, আপনারা যারা কখনো কোর্টে যান নাই বা থানায় যান নাই তারা বুঝবেন না। যারা কেন এটা আমরা বুঝি, দেখছে, আমি মানে যারা দেখছেন আমি তাদের কথা বলছি, তারা হয়তো জানেনও না যে বাংলাদেশে থানায় গেলে একটা মেয়েকে আসলে কিভাবে হিউমিলিয়েটেড হতে হয়। সো আমি পলিটিক্যাল পার্টির কাছাকাছি যাওয়ার পরও থানায় গেছি, আগেও গেছি। সো আমি পার্থক্যটা একদম চোখের সামনে দেখেছি। সো আমি এই সুযোগটা কাজে লাগাতে চেয়েছি আমার বাচ্চার ভার্ডিক্ট পাওয়ার জন্য, এবং সেটা কাজে লেগেছে ডেফিনেটলি ওইটা কোনো সঠিক পথে ছিল না, বাট আমি আমার মেয়ের ভার্ডিক্ট তো পেয়েছি। সো সেইটা আমি বলবো যে আমি আসলে ওই সময়টা ওদেরকে ব্যবহার করেছি। আপনার এই মেয়ের ভার্ডিক্ট, আপনি যে কাস্টডিটা পেয়েছেন সেই প্রসঙ্গে আসবো একটু। গণঅভ্যুত্থানের, গার্ডিয়ানশিপ। হ্যাঁ, আপনার গণঅভ্যুত্থানের প্রসঙ্গটা শেষ করি। আপনাকে যখন আপনি জুলাই গণঅভ্যুত্থানে খুবই সক্রিয়ভাবে কাজ করছেন, এরপরে সরকারের পতন হলো, এরপরে দেখলাম আপনার সহশিল্পীদের অনেকেই আপনাকে নিয়ে ব্যাশিং করছে সোশ্যাল মিডিয়াতে। আমি যদি একদম স্পষ্ট করে নাম বলি, সুহানা সাবা আপনাকে নিয়ে অনেকগুলো স্ট্যাটাস দিয়েছেন। সুহানা সাবার সাথে আপনার সমস্যাটা কি? আমার কারোর সাথে কোনো সমস্যা নাই। এখন ধরেন কেউ যদি নিজে নিজে ব্যক্তিগতভাবে আমাকে তার শত্রু মনে করে, সেইখানে তো আমার কোনো কিছু করার নাই আসলে। কিন্তু মানে আপনার অ্যাক্টিভিটি নিয়ে নানান রকম কথা বলছিলেন। আমি যদি বলি, অমির রহমান পিয়াল আপনাকে নিয়ে স্ট্যাটাস দিয়েছেন। মিলি সুলতানা অনেক আগে ২০০৮ সালের কোনো একটা ঘটনা লিখেছিলেন যে আমি যদি কোটই করি তাকে, তিনি বলছিলেন যে আপনি ব্যাংকক এয়ারপোর্টে গিয়ে চুরির দায়ে অভিযুক্ত হয়েছিলেন। এই ধরনের ঘটনাগুলো তো এসেছে, এবং সেটা এই ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর। এইটা আপনাকে কেমন পীড়া দিত, কিংবা আসলে ঘটনাগুলো কি এরকম ঘটেছিল? পীড়া দেওয়ার কিছু নাই। আমাকে তো অনেকে অনেক কিছু বলে। এখন আমি তো সেগুলো দিয়ে যদি আমি পীড়িত হই যে আচ্ছা ঠিক আছে এটা আমাকে পীড়া দিচ্ছে, তাহলে তো আমাকে অনেক কিছু নিয়ে পীড়া খাইতে হবে। সেইটার মতো মেন্টাল স্টেট আমার নাই আসলে। মানে আপনি মাঝে মাঝে নিজেকে গেরিলা বলেন, এবং সেই গেরিলা বলার জন্য আপনি আপনার প্রাক্তন ২ স্বামীকে অনেক ক্রেডিট দেন। এটা কেন? কারণ হচ্ছে ওরা আসলে আমার সাথে এত খারাপ করেছে, এত বাজে কথা আমাকে বলেছে, এত বাজে কাজ আমার সাথে করেছে যে এরপরে আমি ওই দিনও আরেকটা ইন্টারভিউতে বলেছি যে এখন খুন হওয়া ছাড়া এর চেয়ে খারাপ আর কিছু হওয়ার নাই আমার সাথে। সো শুধু এইটাই বাকি আছে, এছাড়া আর কিছু হওয়ার নাই। মানে ইউ হ্যাভ সিন অল দি গ্রাফস অফ লাইফ। একদম অনেক কিছু। তার মানে তো ধরেন আপনার আর মানে ওইভাবে যদি বলি, আপনার আর হারানোর কিছু নাই। আমার হারানোর কিছু নাই, যার জন্যই তো আমার এত সাহস। আপনার এই মানে আমাকে যখন কেউ জিজ্ঞেস করে তুমি সাহসী কেন, ডেফিনেটলি আমার অনেস্টির জন্য আমার এক ধরনের পাওয়ার আছে, কারণ অনেস্টির একটা অনেক বড় শক্তি থাকে। কিন্তু আমার হারানোর আসলে কিছু নাই। ইভেন আমার বাচ্চাকে হারানোর ভয়টাও এখন আর আমার নাই। কেন? নাই, চলে গেছে। ভয় পেতে পেতে মানুষ কিন্তু একটা সময়, মানে যখন একটা লিমিট ক্রস করে ফেলে, তখন মানুষের আর ভয় থাকে না। যার জন্য জুলাইয়ে মানুষ কেন এভাবে রাস্তায় নেমে আসছে, সবাইকে তো ভয় দেখানো হয়েছে। আমিও ভয় পেতাম। আমার বাবা আমাকে একদম ডিরেক্ট বলেছে যে মানে শেখ হাসিনা মারা যাওয়া না পর্যন্ত উনি এই ক্ষমতা থেকে যাবেন না। সো তুমি যে এরকম করতেছো, তোমাকে তো মেরে ফেলবে। তো আমরা তো এটা ভাবছি যে এরকম কিছু হবে। তো সেইখানে কেন মানুষ গেছে, বিকজ মানে ভয় পেতে 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 ভয়টা যখন কেটে যায়, তখন ওইটা কিন্তু খুব সুন্দর। ওই সাহসটা খুব সুন্দর। আপনার এই ভয় কাটলো কি শুধু এই রাজনৈতিক ডায়াসফোরায় জুলাই গণঅভ্যুত্থানে এসে, না আপনার ব্যক্তি জীবনে নানান রকম? ব্যক্তি জীবন তো ডেফিনেটলি, মানে রাজনৈতিক এই মানে জুলাইয়ের গণ অভ্যুত্থানে যেটা হয়েছে যে আমি মানুষ হিসেবে তো পরিবর্তন হতে শুরু করেছি রেহানা মারিয়াম নূরের পর থেকে। তো সেইটার একটা প্রতিফলন জুলাইয়ের অভ্যুত্থানে আমার অবস্থান দিয়ে আমি প্রমাণ করতে পেরেছি যে আসলে এই পরিবর্তনটা যে আমার হয়েছে। বিকজ আমি অনেক কনফিউজ ছিলাম, আমি অনেক সাফারার ছিলাম, আমি খুবই অসহায়
এত আমাকে গ্রাস করেছিল, যেটা আপনারা জানেন, আপনারা অনেক কাভারেজ দিয়েছেন আমার মেয়ের ভার্ডিক্ট পাওয়ার সময়। তো তখনের যে বাঁধনটা আমি ছিলাম, যে ভালনারেবল বাঁধনটা আমি ছিলাম, সেটা এখন আর আমি নাই। তো সেই না থাকাটা কিন্তু শুধুমাত্র যে মানে আমার অ্যাক্টিং ক্যারিয়ারের জন্য বা আমি পলিটিক্যালি ইনভলভ হয়েছি সবার সাথে, এর জন্য না, আমার ব্যক্তিগত জীবনের জার্নি আমাকে এখানে আজকে এনে দাঁড় মানে ২-৩টা করিয়েছে। জিনিস কি খুব আলাদা করতে পারেন যে এই ২-৩টা জিনিস না ঘটলে আপনার যে ট্রান্সফরমেশন সেটা আপনি দেখতে পারতেন না? প্রথমত হচ্ছে রেহানা মারিয়াম নূর। আমার কাছে মনে হয় রেহানা মারিয়াম নূর আমার জীবনের একটা অনেক বড় ফ্যাক্টর, যেটা আমাকে অনেক পরিবর্তন করেছে। তারপর হচ্ছে নিজেকে চিনতে পারার চেষ্টাটা। যত নিজেকে আবিষ্কার করছি, যত নিজেকে ভালোবাসছি, যত সম্মান করছি, তত মনে হচ্ছে যে আমার সম্মান অন্য কাউকে দিয়ে নির্ধারিত হবে না আসলে। আমার কাজ, আমার কথা কোনো কিছুই অন্য কাউকে দিয়ে নির্ধারিত হবে না। সো এই জিনিসগুলো যখন পরিষ্কার, তো তখন ধরেন সাহসটাও অনেক বেশি হয়। আমার কাছে মনে হয় যে আপনি নিজের কাছে যখন নিজে পরিষ্কার থাকবেন, তখন আপনি সেটা প্রকাশটা আপনার চোখে মুখে ফুটে উঠবে। আপনি সিঙ্গেল মাদার। বাংলাদেশের সমাজে একজন সিঙ্গেল মাদারের কি ধরনের চ্যালেঞ্জ, মানে আপনার ব্যক্তি জীবন থেকে আপনি কি ধরনের চ্যালেঞ্জ দেখলেন যে একটা সিঙ্গেল মাদার হিসেবে একই সাথে আপনি অভিনয় করছেন, আপনার মেয়েকে সামলাচ্ছেন, আপনাকে সমাজ সামলাতে হচ্ছে, আপনি জুলাই গণঅভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশ নিলেন, এই এন্টায়ার ডায়াসফোরাতে আপনি নিজেকে একজন সিঙ্গেল মাদার হিসেবে কিভাবে দেখলেন, আহ, কিংবা আমি যদি বলি সমাজ কিভাবে আপনাকে দেখলো? সমাজ তো আসলে আমাকে খুবই ওরা হতাশ আমাকে নিয়ে। কারণ সমাজের তথাকথিত ভালো মেয়েটা তো আমি না। মানে আমরা বলছিলাম যে আসলে আমার যে সিচুয়েশন, মানে আমার আশেপাশের মানুষ, আমার বাবা মা থেকে শুরু করে আমার কাজিন, আত্মীয় স্বজন, আমার ভাইরা, মানে সবাই কনফিউজ যে এই মেয়েটা এরকম কেন। হ্যাঁ, সো ওই জায়গা থেকে সমাজ আমাকে দেখে খুবই বিদ্রোহী হিসেবে। মনে করে যে ও আচ্ছা, ও সব কিছুতে যে একটা মানে এমন কিছু করবে যেটা অন্য কেউ করে নাই, এই হিসাবে দেখে। আর এখন বলতে বলতে ওরা শান্ত হয়ে গেছে, এখন আর বলেও না। মানে এই সিঙ্গেল মাদার ব্যাপারটা নিয়ে এখন আর আমার কিন্তু খুব একটা সমাজ থেকে আমি খুব একটা কিছু সাফার করি না। কিন্তু একটা সময় আমি এত সাফার করেছি, কি ধরনের সাফারিংস গেছে? মানে বাচ্চাকে কিভাবে ট্রিট করবে, আমাকে কিভাবে ট্রিট করছে, তারপর বাচ্চার বাবা কই, বাচ্চার বাবা কেন চলে গেল, ডিভোর্স কেন হলো, ডিভোর্সের জন্য 100টা, এবং এক্স যে হাজব্যান্ড ছিল সে তো ধরেন আমাকে আরও, মানে ওই যে বললাম যে ওরা আর কি বলছে, উনি তো আমাকে বলছে যে আমি ওনাকে মেরে বাসা থেকে বের করে দিছি। তো আরও অনেক কিছু মানে বলছে। মানে কাকে, আপনার হাজবেন্ডকে মেরে বের করে দিয়েছে? বের করে দিয়েছি, হ্যাঁ। সো এরকম তো আরও অনেক কিছু বলেছে। তারপর তাকে আমি টাকার জন্য বিয়ে করেছি, মানে নানান কথা বলেছে। সো এগুলো অনেক সাফার আমাকে করতে হয়েছে, এই জিনিসগুলো ফেস করতে হয়েছে। কারণ তো এখন ধরেন আমাকে কেউ কিছু বললে আমার কিছু আসে যায় না, কিন্তু ওই সময়টা তো আসতো যাইতো, তখন তো আমি আসলে খুবই ভালনারেবল ছিলাম। তো ওই জায়গাগুলোতে তো অনেক সাফার করেছি। বাচ্চার স্কুল একটা দিক ভালো ছিল, স্কুলটা আমাকে অনেক সাপোর্ট করেছে, ওর স্কুল থেকে আমি অনেক সাপোর্ট পেয়েছি। কিন্তু এমনিতে আশেপাশের মানুষরা নানান রকমের প্রশ্ন করছে। তবে আমার কাছে মনে হয়েছে যে সবচাইতে বেশি যেটা আমি সাফার করেছি সেটা হচ্ছে যে বাচ্চার বাবা আসলে এখানে কোনো ভূমিকায় রাখে নাই বাচ্চার জীবনে। তো আমার কাছে মনে হয় যে ডিভোর্স তো আসলে একটা খুবই নর্মাল জিনিস, মানে সমাজে এটা হতেই পারে এবং ধর্মেও এটা পারমিট করা আছে। সো ডিভোর্স হলে যে বাচ্চা থাকলে বাচ্চার জন্য যে মানে বাবা মাকে একসাথে থাকতে হয় বা বাবা মাকে একসাথে আসলে মিলেই বাচ্চাটাকে বড় করতে হয়, এই জায়গাটা থেকে বাংলাদেশের ছেলেরা অনেক পিছিয়ে আছে। মানে ওদের ইগোটা এত বেশি কাজ করে যে ওই জায়গা থেকে তারা মনে করে যে না, মানে ডিভোর্স হয়ে গেছে মানে বাচ্চার সাথেও ডিভোর্স হয়ে গেছে। সো এইটা স্পেশালি আমার বাচ্চার বাবা এরকম মনে করেন। সো যার জন্য এইটা আমাকে খুব সাফার করতে হয়েছে, একা একা পুরো জিনিসটা করা, মানে খরচ, মেন্টাল সাপোর্ট, ফিনান্সিয়াল সাপোর্ট, মানে সোশ্যাল সাপোর্ট সব আমাকেই দিতে হয়। সো এইটা একটা অনেক বড় চ্যালেঞ্জ আমার কাছে। তখন আপনি আপনার প্রিয়জন, স্বজন, বন্ধু-বান্ধব তাদের কাছ থেকে কেমন রেসপন্স পাচ্ছিলেন? মানে এখনকার বাঁধন না, তখন যখন আপনি একটা স্ট্রাগলিং এর মধ্যে না, দিয়ে তখন যাচ্ছেন। সবাই বলছে তুমি কি পাগল নাকি? মানে আমার যেকোনো কাজেই মানুষের ১ম এক্সপ্রেশন হচ্ছে তুমি কি পাগল? মানে তুমি এটা কেন করতেছো? সেটা আমি জুলাইয়ের অভ্যুত্থানে যাই, সেটা আমার মেয়ের ভার্ডিক্ট নিতে যাই, মানে আমি যাই করি, আমি যখন লাক্সে আসছি তখনও, বিকজ আমার ফ্যামিলিতে জীবনে কেউ
মিডিয়াতে কাজ করে নাই। সো এইটা খুবই একটা খারাপ কাজ ওদের চোখে। তো ওই কাজটা আমি করছি প্রথম। আমার ফ্যামিলিতে আমি প্রথম ডিভোর্স দিছি। আমার ফার্স্ট ডিভোর্সটা হচ্ছে মানে আমি যখন প্রথম আমার যে ডিভোর্সটা হয়েছে সেটা। সো এই মানে অনেক কিছু আমি প্রথম করেছি। তো যার জন্য ওরা আসলে সবসময় এই এক্সপ্রেশনই থাকে যে মানে তুমি কি পাগল? তুমি এগুলা কি করতেছো? কিন্তু মানে হয় না, ধরেন আপনি যখন একটা বিপদে পড়েন তখন অনেকে বলে বিপদে পড়লে মানুষ চেনা যায়। আপনি কি আপনার আশেপাশের আমি মানুষজনকে তখন সবাইকে চিনতে চিনি। পেরেছেন? আমি সবাইকে চিনি। চিনা আছে আমার। কিন্তু আমি খুব ভালো। আমি কারো সাথে খারাপ ব্যবহার করি না। কিন্তু আমি সব মনে রেখেছি। ওই আচ্ছা, মানুষগুলোই ধরেন এখন কিন্তু অন্যরকম বিহেভ করে আমার সাথে। খুবই ভালো বিহেভ করে। আমাকে প্রেইজ করে। কিন্তু আমার আমার খারাপ সময়ে তারা আমার সাথে কি করেছে আমি প্রত্যেকটা জিনিস মনে রেখেছি। আপনার প্রাক্তন স্বামী আপনাকে অভিযোগ করেছে আপনি তাকে মেরে বের করে দিয়েছেন। আমার এইটা শুনে একটা কথা মনে পড়লো। আপনি ক্লাস 3 তে আপনার এক ছেলের সহপাঠীকে মেরেছিলেন। হ্যাঁ, এটাই মনে হয় রেফারেন্স হিসেবে ইউজ করেছে যে ও যেহেতু মারামারি করার স্বভাব আছে। কারণ আপনি তো খুবই ডানপিটে ছিলেন হ্যাঁ, তখন। সো মানে ওইটা একটু বললে মানুষ বিশ্বাস একটু করবে। ঘটনাটা বলবেন? কেন আপনি ক্লাস 3 তে পড়েন সম্ভবত তখন। হ্যাঁ, তো তখন আমার একটা ক্লাসমেট একটা মেয়েকে ও ওয়াটার গান দিয়ে ওয়াটার ছিটায় দিচ্ছিল। তো ও এখন ক্লাসের মধ্যে? ক্লাসের মধ্যে। তো ওর কাছে ওই ওয়াটার গান তখন তো এগুলো এত এভেইলেবল হুম। ছিল না। সো কোথা থেকে নিয়ে আসছে এসে এটা করছে। তো আমি তাকে যেয়ে বলছি সরি বলতে। তো সে বলছে যে না সে এটার জন্য কোনো আপনি সরি তো ক্লাস বলবে না। ক্যাপ্টেন তখন হ্যাঁ, এবং তো ফার্স্ট গার্ড। হ্যাঁ, তো সরি বলবে না। তারপর আমার এক কথা দুই কথা এরকম রেগে গেছি। রেগে যেয়ে তো থাপ্পড়টা দিয়ে দিচ্ছি। সো এটা খারাপ হচ্ছে। আমার সাথে তার যোগাযোগ নাই। বাট সে যদি ইন্টারভিউটা দেখে আমি খুবই সরি বিকজ এটা তো করার কোনো রাইট আমার নাই। বাট মানে পরে কি আর কোনোদিন দেখা হয় না না, তার সাথে? আমরা তখন রাজবাড়ি ছিলাম। আচ্ছা। আপনি সিঙ্গেল মাদার হিসেবে যখন আপনি আপনার মেয়ের গার্ডিয়ানশিপ পেতে চাইলেন এবং আমারও মনে আছে আপনি একটা লম্বা সময় আদালতের বারান্দায় ঘুরেছেন প্রতিনিয়ত। অনেক আইনজীবী আপনার সহযোগিতা করতে চায় নাই। আপনি যে রায়টা শেষ পর্যন্ত পেয়েছেন সেটা এক ধরনের আনপ্রেসিডেন্টেড ছিল। ওই জার্নিটা কেমন ছিল আপনার? কুৎসিত, ভয়ঙ্কর, বীভৎস। মানে আমাকে যখন কেউ ফোন করে, আমাকে প্রচুর মানুষ কিন্তু রিচ করে। মানে তাদের সিচুয়েশন নিয়ে, কোনো সমস্যা নিয়ে। আমি কাউকে বলি না যে যাও কোর্টে যাও। আমি বলি যে এটা চেষ্টা করো বসে সেটেল করতে। বিকজ বাংলাদেশের কোর্ট ওই যে আমি বললাম তো যারা থানা এবং কোর্টে যায় নাই তারা জানে না যে এখানকার সিচুয়েশন কি আসলে। মানে ওই ওই মানে আমার এরকমও হয়েছে আমি আপনাকে বলি যে আমার লয়ার আমাকে ধরেন এক্সপ্লয়েট করার চেষ্টা করেছে আমার লয়ার। সো মানে এটা খুবই ভয়ঙ্কর। মানে আমার বাচ্চার কেস তার কাছে, সে ধরেন আমাকে অ্যাবিউজ করার জন্য চেষ্টা করছে। সো আপনি বুঝেন যে মানে এখন এখন কেউ হয়তো করার সাহসও করবে না, কিন্তু তখন তো আমি আসলে অনেক ভালনারেবল ছিলাম এবং আমি কাউকে বলতেও পারছিলাম না সিচুয়েশনটা। মানে এত ভীতু ছিলাম, মানে হয় না এত ভীতু ছিলাম যে ভয়টা কেটে যাওয়ার পর যে স্বাদটা পেলাম এরপর তো আর ভয় দেখানো খুব ডিফিকাল্ট আমাকে। কেমন সেই স্বাদটা? খুবই দেখে বোঝা যায় না আমাকে। না, তা বোঝা যায়। কিন্তু মানে এটার ফিলটা কেমন? মানে ধরেন এটা কি এটা মুক্ত এটা আমার বিহঙ্গের মতো? কাছে একদম আমার কাছে মনে হয় যে মানে স্বাধীনতার মূল স্বাদটা এইখানে। মানে যখন আপনি ভয় থেকে মুক্তি পাবেন, আপনার ভয় যখন আপনি কাটাতে পারবেন, ওইটার চাইতে ভালো ফিলিং আমার মনে হয় না কিছু আছে। আপনার অভিনয় প্রসঙ্গে ঢুকি। আ খুফিয়াতে আপনি কাজ করেছেন বিশাল ভারদ্বাজের। তাবুর সাথে আপনার একটা রোমান্টিক সিন ছিল। তাবুকে চুমু খাওয়ার অভিজ্ঞতা কেমন ছিল? দারুণ। আমি তো খুবই খুশি যে আমি টাবুকে কিস করতে পেরেছি। মানে আমাকে যখন কাস্ট করা হয়, আমাদের এখানে আরও অনেক অ্যাক্ট্রেসকে এটা অ্যাপ্রোচ করা হয়েছিল। তো ওনাদের মধ্যে বেশিরভাগ মানুষই বলেছেন যে অ্যাক্ট্রেসরা বলেছেন যে কিসিং সিনটা বাদ দিয়ে দিতে। আর ওখানে জামাতের একটা নাম উল্লেখ ছিল, ওইটা মানে ওরা বলেছে যে এই ২টা যদি বাদ দেওয়া যায় তাহলে তারা কাজ করবেন। তো আমাকে যখন কাস্ট করা হলো, কাস্ট করার আগে আমার একটা অডিশন নেওয়া হয়েছে। তো অডিশন নেওয়ার আগে আমাকে প্রশ্নটা করা হয়েছে যে মানে তুমি কি শিওর কিনা যে এই সিনেমা করবা, কারণ তোমার অনেক কলিগরা এটা বলেছে, তো তুমি কি এটাতে এগ্রি করছো কিনা।
তা আমি বলছি যে খুব মানে আমার মাথাটা অনেক বেশি খারাপ না হলে টাবুকে কিস করার মানে অপরচুনিটি তো আমি মিস করব না। সো ডেফিনেটলি আমি এটা করতে চাই। আর আমি একটা ক্যারেক্টার করতে যাচ্ছি। সো সেইখানে কি আছে কি নাই সেটা দিয়ে তো আসলে আমার ইডিওলজি বা আমার আমি বাঁধন এটা কিন্তু যেখানে আসলে অন্যান্য অ্যাক্টররা এটা ফিরাই দিল, আপনি রিস্কটা কেন নিলেন? মানে কি ভেবে নিলেন? এটা কি শুধুমাত্র তাবুকে চুমু খাওয়ার জন্য নাকি? বিশাল ভারদ্বাজও অনেক বড় একটা ফ্যাক্টর ডেফিনেটলি। হুম। বিশাল ভারদ্বাজের সাথে কাজ করতে পারবো এটা তো অনেক বড় ব্যাপার এবং সেই অভিজ্ঞতা আমাকে সমৃদ্ধই করেছে। কিন্তু যে সোশ্যাল রিস্কটা আপনি নিয়েছেন, এইটা নেওয়ার জন্য ভয় হয় নাই তখন? ওই যে বললাম ভয়টা তো মানে কেটে ততদিনে গেছে। কি আপনার ভয় কেটে ভয় গেছিল? কেটে গেছে। রেহানা রেহানা হচ্ছে আমার জীবনের সেই জার্নি। রেহানাকে আমি একটা জার্নি বলি। মানে ওইটা আমার মানে সিনেমা না, এটা আমার জীবনের একটা জার্নি। যেই জার্নি দিয়ে আমি আসলে আমার নিজেকে আবিষ্কার করেছি এবং ওই আবিষ্কার করতে করতেই মানে ততদিনে তো খুফিয়ার অফার চলে আসলো। তো তখন ডেফিনেটলি আমি অনেক চিন্তা করেছি। আমার আমার কিছু মানুষ আছে যাদেরকে আমি খুবই রেসপেক্ট করি এবং তাদের কথা গুরুত্ব দেই আমি। তাদের সাথে ডিসকাস করেছি। তো আমি তাদেরকেই গুরুত্ব দেই যারা আসলে গুরুত্ব পাওয়ার মতো। তো তারা কেউই আমাকে বলেন নাই যে এটা করবা না। তারা বলেছেন একজন অ্যাক্টর হিসেবে তোমার যেকোনো চরিত্র এক্সপ্লোর করার স্বাধীনতা থাকা উচিত। তুমি যদি সোশ্যাল প্রেশারে বা ফ্যামিলি প্রেশারে সেই চরিত্র করতে না পারো তাহলে তোমার অ্যাক্টর হিসেবে তুমি আসলে স্বাধীন না। সো তখন আমার কাছে মনে হয়েছে যে ডেফিনেটলি আমার এই সুযোগটা নেওয়া উচিত। রেহানায় কি এমন ছিল যেটা আপনাকে এরকম আমূল বদলে দিল? আহ, রেহানার জার্নিটা রেহানার ক্যারেক্টারটা বেসিকলি আমাদের সোসাইটির প্রত্যেকটা মেয়ের প্রতিচ্ছবি। সো আমি যখন ওকে ধারণ করছিলাম আমি তখন প্রতিটা পদক্ষেপে উম, আমি আমার নিজেকে আবিষ্কার করছিলাম, নিজের হেরে যাওয়ার গল্পগুলো আবিষ্কার করছিলাম। আর আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমার যে ডিরেক্টর আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, তার একটা লাইফস্টাইল আছে। সে অনেক ইনফ্লুয়েন্স করেছে আমাকে মোল্ড হতে। সো আমার কাছে মনে হয় যে ওদের সাথে ওদের গ্রুপে মিশে মানে ধরেন এই যে জীবনে টাকার এত দরকার নাই, এত মানে এতগুলা কাজেরও দরকার নাই, জাস্ট কাজ করার জন্য করা, ভালোবেসে কাজটা করা। আহ, মানে এই জিনিসগুলো বা কোথাও একটা ফেস্টিভ্যালে গেছি ওখানে কাপড় দেখানোটাই যে মেইন কাজ না, আমার কাজটা নিয়ে কথা হওয়াটা যে মেইন, এগুলো এগুলো আমি শিখেছি ওদের কাছ থেকে। সো এগুলো আমাকে এক ধরনের সচেতন করেছে নিজেকে চিনতে। মোটিভেশন দিয়েছে? হ্যাঁ, মোটিভেশন দিয়েছে। এরপর আমি তো পড়াশোনা করি, আমি ভালো ভালো মানুষকে ফলো করি, আমি তাদের স্পিচ শুনি। সো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আপনার কি তাহলে এই ভাবনাও পরিবর্তন হয়েছে পরে? আপনি যে বলছিলেন শুরুর দিকে যে টাকা এবং ক্ষমতা এই ২ টা জীবনে লাগে। এই ভাবনা থেকে বাংলাদেশে টিকে থাকার জন্য টাকা এবং ক্ষমতা খুবই জরুরি। তো জরুরি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আমি যেভাবে আছি বেঁচে সেটা অনেক মজার। সো আমি আমার মতো করে বেঁচে থাকতে চাই। তো টাকা এবং ক্ষমতা আপনার হাতে আসলে এটা অপব্যবহার করারও তো একটা সুযোগ তৈরি হয়। হ্যাঁ, ডেফিনিটলি। সেই জায়গায় একটা সোশ্যাল ফেনোমেনা তৈরি হয় না? মানে আমরা তো দেখি টাকা এবং ক্ষমতার হ্যাঁ, হ্যাঁ। ব্যবহার এবং অপব্যবহার। অপব্যবহার অপব্যবহার তো আমরা সবার আগে করতে শিখি। কারণ আমাদের সামনে তো কোনো আইডল নাই। আমরা তো আর দেখি না কাউকে যে ক্ষমতা এবং টাকাকে কিভাবে আসলে সঠিক পথে ব্যবহার করা যায়। সো আমাদের আইডল নাই বলে আমাদের এই সিচুয়েশন। কিন্তু যদি ওরকম আইডল থাকতো যে যার টাকা আছে, ক্ষমতা আছে কিন্তু সে আসলে সঠিক পথে পরিচালিত হচ্ছে, তাহলে হয়তো আমরা আরও বেটার জাতি হিসেবে আরও অনেক ভালো করতে পারতাম। আবার একটু টাবু প্রসঙ্গে ফিরি। কেমন ছিল ১ম ফিলটা তাকে দেখে? সেট, আপনার মানে সামনে টাবু। ও ও হচ্ছে ওর একটা আলাদা অরা আছে। হুম। সো ও যখন সেটে আসে তখন পুরো সেটটা আসলে শুধু ও মানে তাঁবুময় হয়ে যায়। সো ওই ওই সময়টা, এবং সে এত ডাউন টু আর্থ একটা মানুষ। আমি অনেক কিছু শিখেছি আসলে এই প্রজেক্টটা করতে গিয়ে বিশাল ভারদ্বাজ এবং টাবুর কাছ থেকে, যে যত বড়ই হই না কেন আমাকে যে আসলে মাটির সাথে মিশে থাকতে হবে এই জিনিসটা আমি ওদের কাছ থেকে শিখেছি। বিকজ ওরা এত বড়, ওরা চাইলে আমার সাথে অনেক খারাপ করতে পারতো, যেটা আমার সাথে কলকাতায় হয়েছে। কলকাতার আমি একটা কাজ করেছিলাম। সো ওখানে ওরা কিন্তু আমাকে খুব বাজেভাবে ট্রিট করেছে। সো ওই
ওই অভিজ্ঞতার পর আমি খুব ভয় পেয়েছিলাম যে এইটা তো আরও বড় ইন্ডাস্ট্রি, ওখানে তো মনে হয় আমাকে মানে নাই করে ফেলবে। কিন্তু ওরা আমাকে প্রচণ্ড সম্মান করেছে, প্রচণ্ড আদর করেছে, এবং ইভেন জুলাইয়ের অভ্যুত্থানের সময় তারা আমার রেগুলার খোঁজ খবর নিয়েছে যে আমি ঠিক আছি নাকি, কোনো প্রবলেম হচ্ছে নাকি। আমার কলকাতারও অনেক ফ্রেন্ডরা খোঁজ খবর নিয়েছে। সো ওই জিনিসগুলো আমি আসলে ওদের কাছ থেকে শিখেছি। তো কলকাতায় আপনাকে কীরকম মিসট্রিট করা হলো? কলকাতায় আমি যে কাজটা করতে গিয়েছিলাম ওখানে প্রোডাকশন সাইড থেকে যারা প্রোডাকশনে ছিল তারা আমার সাথে খুব মিসবিহেভ করেছে, মানে সেটা কেন? মানে আপনি mistreat একজন করেছে। বাংলাদেশী অভিনেত্রী হিসেবে? বাংলাদেশি অভিনেত্রী, প্রথম গেছি কাজ করতে ওদের সাথে, আমি আগে ওখানে কাজ করি নাই, মানে সুযোগ দিয়েছে ওরা, বিশাল এক সুযোগ পেয়েছি আমি। এ, নানান রকমের আসলে ইস্যু ছিল এবং ওদের মধ্যে ওই হীনমন্যতাটা আছে আমার কাছে মনে হয়েছে ওদের সাথে কাজ করতে গিয়ে মানে কলকাতায়? কলকাতায়। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে ধরেন মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রির বেসিক ডিফারেন্স কি দেখলেন আপনি? প্রফেশনালিজম আর হচ্ছে টেকনিক্যালি ওরা অনেক রিচ, আমাদের টেকনিক্যাল টিম রিচ না। আমাদের এখানে তো কোনো প্রতিষ্ঠান নাই আসলে সেই টিম রেডি করার জন্য। এখানে যারা কাজ করেন তারা হচ্ছে জাস্ট দেখে দেখে শিখেন, কাজ করতে করতে শিখেন। তো ওই সাপোর্টটা যদি থাকতো আমার কাছে মনে হয় যে আরও অনেক ভালো করতো। তারপরও বাংলাদেশের ফিল্ম অনেক ভালো করছে, মানে এটা টেকনিক্যাল অ্যাসপেক্ট কিংবা টেকনোলজি তো একটা গ্র্যাজুয়াল ডেভেলপমেন্টের বিষয়, কিন্তু প্রফেশনালিজমের ফারাকটা কেমন? অনেক আকাশ পাতাল। বিকজ তবে এইখানে কিছু টিম আছে যারা খুব ভালো, যেমন আমি সাদের কথা বলছিলাম, আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, তার টিমটা খুব ভালো। আমি রিসেন্ট একটা কাজ করেছি বনলতা এক্সপ্রেস, তানিম নূরের, ওদের আগামী ঈদের জন্য। সো ওদের সেটটাও খুব চমৎকার। তারপর আমি আরেকটা সিরিজ করেছি গুটি, শঙ্খ দাশগুপ্তের, ওদের সেটটাও দারুণ। কিন্তু কিছু মানে জিনিস তো এখনো রয়ে গেছে, মানে আমাদের আমাদের স্বভাবের তো সমস্যা, মানে আমরা হয় না যে জাতিগত আমাদের কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো তো কাটিয়ে উঠতে পারছে না, যেহেতু পুরো জাতি এটাতে মানে সবাই একই রকম। সো কেউ যে কাউকে দেখে একটু চেঞ্জ হবে, ধরেন যারা এখানে আমার মতো চিন্তা করে, বা ধরেন আমার খুব পছন্দের একজন মানুষ পিপলু ভাই, পিপলু আর খানের মতো চিন্তা করে, তারা হচ্ছে সংখ্যালঘু বেসিকলি। তো এদের এদের চিন্তা দিয়ে আসলে তো হবে না, এটা সবাইকে চিন্তা করতে হবে। মানে তারা ইন্ডাস্ট্রির মাইনরিটি। হ্যাঁ। আপনার গুটির প্রসঙ্গ তুললেন, গুটির অভিজ্ঞতাটা কেমন ছিল? মানে আমি সিরিজটা দেখেছি, আপনাকে একটা কঠিন স্ট্রাগলিং এর মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং আমার দর্শক হিসেবে মনে হচ্ছে আপনি ক্যারেক্টারের ভেতরে ঢুকে গেছেন। মানে হ্যাভ ইউ ফেল্ট যে যারা এই কাজগুলো করে তাদের নিড থেকে করে এবং তাদের যে স্ট্রাগলটার মধ্যে যেতে হয়, যে রিস্কটা নিয়ে, সেইটা আপনি ফিল করলেন কেমন? সেটা আমি খুবই ফিল করেছি বলেই আসলে সুলতানা এত মানে হয় না যে মানুষের কাছে গ্রহণযোগ্য হয়েছে এবং বিশ্বাসযোগ্য হয়েছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। বিকজ ডেফিনেটলি ও একটা অন্যায় কাজ করছে, কিন্তু কাজটাও কেন করছে, কিসের চাপে করছে, এবং ওর যে স্ট্রাগলটা, ফিজিক্যাল স্ট্রাগলটা, মেন্টাল স্ট্রাগলটা, সেইটা ফিল করেছি বলেই মানুষ আসলে গুটিকে এইভাবে পছন্দ করেছে, গুটিতে সুলতানা ক্যারেক্টারটা। রেখা আপনার আরেকটা সিরিজ, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি, আপনি মানুষের মাংস খান। হ্যাঁ। কেমন মানুষের মাংসের টেস্ট? সেই সুযোগ তো হয় নাই, বাট আমার ডিরেক্টর আমাকে বলছে, আমি মানে আমাকে দেখে সে বলছে যে তোমার যদি সুযোগ থাকতো তাহলে তুমি আসলে প্রত্যেকদিন 2-3টা মানুষ খেয়ে ফেলতা, স্পেশালি ছেলেদেরকে। কেন? ওর মনে হয়েছে এটা সৃজিত ভালো উত্তর দিতে পারবো কেন বলছে। আপনি জিজ্ঞেস করেন নাই কেন মনে হচ্ছে এটা? আমি জানি কেন বলছে, বিকজ আমি যেরকম আমার মানে হয় না যে আমি খুবই প্রতিবাদী, অ্যান্ড আমি সবার এই আশেপাশের মানুষের এই অসঙ্গতিগুলো আমি নিতে পারি না। সো ও বলছে যে তোমার সুযোগ হলে তুমি 2-3টা মানুষ খেয়ে ফেলতা প্রত্যেক দিন। ওই ওই অ্যাক্টিংয়ের সময় ওই সেটটা কেমন ছিল? ধরেন ওটা তো শুরুটাই একটা অসাধারণ একটা ডিফারেন্ট জায়গা থেকে। ওইটা খুবই ইন্টারেস্টিং ছিল, বিকজ আমার যে বাড়িটায় আমাদের শ্যুট হয়েছে, ওই বাড়িটায় ঢোকার পর আমি ওই বাড়িটা ওন করা শুরু করেছি। আমার মনে হচ্ছে যে ওইটা সত্যি সত্যি আমার বাড়ি, এবং আমি ঘুরে বেড়াতাম একা একা। হ্যাঁ, ওই রকম, মানে ওরা ভয় পেত মাঝে মধ্যে আমাকে দেখে যে কী ব্যাপার, এরকম করে একা একা ঘুরে বেড়াচ্ছে, চুল বড় বড়, শাড়ি পরে ঘুরে বেড়াচ্ছে। তো খুব মজা হয়েছে আসলে শ্যুটটাতে। আর আমার যে কো অ্যাক্টর ছিলেন উনিও ভীষণ ভালো ছিলেন, সবাই। মানে মানে আমি সিরিজটা করে আমার খুব ভালো লেগেছে। স্পেশালি আমি তো মুস্কানের প্রেমে, মানে আমার কোনো ক্যারেক্টারের প্রেমে যদি আমি পড়ি সেটা মুস্কান জুবেরি।
কিন্তু আপনার এই যে মুস্কান, আপনার সুলতানা, আপনার রিহানা, হুম, এই ডাইভার্সিফাইড ক্যারেক্টারের মধ্য দিয়ে কখনো হুম, কখনো কি আপনার মনে হয় যে আপনি ধরেন তাবুর সাথে যে রোমান্সটা হ্যাঁ, করেছেন, আপনি যে একজন রোমান্টিক হিরোইনও হতে হ্যাঁ। পারতেন, সেইটা একটু ঢাকা পড়ে গেল, মানে আপনাকে রোমান্টিক হিরোইন হিসেবে দর্শক পেলই না? পেলোই না আসলে। এটা আমি বলি। আমি এখনো আপনার শোতে বলছি যে আমি কিন্তু এখন একটা রোমান্টিক কাজ করতে চাই। আমার মনে হয় যে সেই সময়টা আসছে যে আমি যে রোম্যান্সও অনেক ভালো করি। আমার ধারণা যে আমি কমেডি খুব ভালো করব। সো আমি এক্সপ্লোর করতে চাই। তো এখন আমি সময়ের সাথে বিভিন্ন ধরনের কাজ এক্সপ্লোর করছি। আমি রুবায়েতের একটা কাজ করেছি। খুবই ডিফারেন্ট একটা কাজ। ওইটা খুবই ভালো হয়েছে। মাস্টার নামে একটা সিনেমা করেছি। ওইটা রেজওয়ান শাহরিয়ার সুমিতের, আমি রটরড্যাম যাচ্ছি ওইটার জন্য। তো ওইখানেও আমার খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, ইওনোর ক্যারেক্টার। কিন্তু প্রেমের ক্যারেক্টার, আমার রোমান্টিক ক্যারেক্টার আসলে আমাকে দিচ্ছে না কেউ। কেন দিচ্ছে না? মানে ডিরেক্টরদের বলেন না যে আমি আমি রোমান্টিক বলি ক্যারেক্টার করতে কিন্তু চাই? ওরা বুঝে না। আর ওরা আমাদের দেশে তো ভাই মানে ৪০-এর পর যে আমি কাজ পাচ্ছি এটাই তো অনেক। মানে ৪০-এর পরে আবার প্রেম হয় নাকি? ওরা তো ভাবতেই পারে না এটা। মানে আপনার প্রেম মানেই হচ্ছে কলেজের প্রেম, ইউনিভার্সিটির প্রেম। এর বাইরেও যে প্রেম হইতে পারে সেইটা দেখানোর জন্য তো ওইটুকু ঘিলু মাথায় থাকতে হবে। বাংলাদেশের মানে ডিরেক্টররা ওইটুকু চিন্তা করার মতো জায়গায় গেছেন কিনা আমি জানি না। যে ওকে মিডল এইজেও প্রেম হইতে পারে, ওদেরও একটা রোম্যান্স দেখানো যাইতে পারে। সেইটা আমার মনে হয় যে একটু চিন্তা করলে, কারণ সাধারণত রোম্যান্টিক ক্যারেক্টার তো কমার্শিয়ালি যেগুলো সিনেমা মানে বাজারে আছে সেগুলোতে দেখানো হুম। হয়। সো কমার্শিয়ালি যারা সিনেমাগুলো বানান তারা আসলে খুব ইয়াং ক্যারেক্টারকে দেখাতে চায়। আর স্পেশালি মেয়েটাকে তো সবচেয়ে ইয়াং দেখাতে চায়। ছেলেটা যতই বুড়া হোক না কেন অসুবিধা নাই, বাট মেয়েটা তো ডেফিনেটলি, নায়িকাটা তো ইয়াং হতে হবে। এই ভাবনাটা কেন তৈরি হয়? কিংবা এই ভাবনা থেকে বেরোতে, মানে আমরা যে বলি আমাদের ইন্ডাস্ট্রি অনেক আধুনিক হুম, হচ্ছে, টেকনোলজি আধুনিক হচ্ছে, সামনের দিকে এগিয়ে হুম। যাচ্ছে। আপনি এই ২০২৬ সালেও বলছেন এই মিডল এজে একটা মেয়ের প্রেম হতে পারে না। এটা আমাদের ডিরেক্টররা, আমাদের যারা স্ক্রিপ্ট লেখেন তারা ভাবতে পারে না। কেন এই স্টেরিওটাইপ কেন? সমাজের জন্য, আমাদের সোসাইটিতেই তো এরকম। আমাদের সোশ্যাল সিস্টেম, আপনি ধরেন প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে কানেক্টেড। হুম। আপনার মানে আপনার সোসাইটি যেরকম, আপনার সেটার রিফ্লেকশনই কিন্তু মানে স্ক্রিনে হবে। ডেফিনেটলি আপনার মিডিয়ার অনেক বড় একটা ভূমিকা থাকা উচিত সোসাইটি পরিবর্তনে। কিন্তু সেইটা করার জন্য যে না সেইজন্যই তো বলে না সে লার্জার দ্যান লাইফ হ্যাঁ, ইমেজ। কিন্তু সেইটা করার যে মন মানসিকতা সেইটা তো থাকতে হবে। এখন সবাই তো সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন না। সবাই কিন্তু তারেক মাসুদ না। সো এটা বুঝতে হবে। তো এই মানুষগুলো চিন্তা করেছে বলে সোসাইটিতে, ধরেন তারেক মাসুদের একটা সিনেমাও ধরেন যদি আপনি বলেন যে মাটির ময়না, আপনি ওটা দেখলে আপনার মনে হবে যে ও মাই গড, মানে কি বানাইছে সে। সো কিংবা রানওয়ে। হ্যাঁ, মানে আমি বলতেছি যে হয় না যে আপনি যদি আর কিছু নাও দেখেন, আপনি জাস্ট একটা সিনেমা ধরেন, উনি তো আর কিছু করতে পারলেন না। মানে মারা গেলেন এত অল্প বয়সে। কিন্তু তারপরেও উনার যে ভূমিকা, সেই ভূমিকা রাখার মতো মন মানসিকতা আমাদের এখানে কয়জন ডিরেক্টরের আছে আসলে, সেইটাও ইম্পর্ট্যান্ট। এটা কি মানে আপনি যখন মুম্বাইয়ে গিয়ে এই প্রফেশনালিজম দেখলেন, হুম। এরপরে বাংলাদেশ ইন্ডাস্ট্রি নিয়ে যখন এই ধরনের আফসোসগুলো কাজ করে, মাঝে মাঝে মনে হয় যে আপনি আবারও মুম্বাইতে কাজ করতে চান? কাজ করার ইনফ্যাক্ট কথাও ছিল, পরে আর হলো হ্যাঁ, না কেন? কারণ আমাকে ভিসা দেয় না। ওরা আমাকে ব্ল্যাকলিস্ট করে রাখছে। কেন? আমার ভিপি নূরের সাথে একটা ছবি ছিল। তো ওরা ওইটা প্রিন্ট করেছে। প্রিন্ট করে আমাকে ইন্টারভিউ করলো। কারণ আমি অনেক লবিং করেছিলাম। লবিং করাতে ১ম এ তো ৪-৫ বার আমাকে পাসপোর্ট ফেরত দিয়েছে। তারপর আমি লবিং করলাম। লবিং করার পরে ওরা আমাকে ইন্টারভিউতে ডাকলো বাধ্য হয়ে। খুবই বিরক্ত হয়ে, বিকজ ওরা বলেছে যে আপনি এত লবিং করেছেন, সবাই আপনাকে নিয়ে মানে সুপারিশ করছে। সো ডাকলো, ডাকার পর আমাকে বলল আপনি ভিপি নূরের সাথে ছবি তুলেছেন। উনি নাকি অ্যান্টি ইন্ডিয়ান গভর্নমেন্ট মুভমেন্ট করে। তো আমিও নাকি ওর সাথে করি এগুলা। আমি অ্যাক্টিভিস্ট, এগুলো বলল। বলার পর আমাকে, তারপর আমি বললাম যে আপনার মানে এটার কোনো প্রুফ আছে নাকি? তো বলছে যে বিভিন্ন গ্রুপে এটা নিয়ে কথা হয়েছে, এই সেই নানান কথা। তারপর আমি বললাম যে আমার কাজটা তো আপনারা আসলে এভাবে নষ্ট করতে পারেন না। আমার এত ভালো একটা ক্যারিয়ার ইন্ডিয়াতে হতে পারে। তো তারপরে তারা আমাকে, যেহেতু আমি প্রচুর লবিং করেছিলাম, আমাকে একটা সিঙ্গেল এন্ট্রি ভিসা দিল ১ মাসের।
তো ওইটা দিয়ে তো আসলে আমার কিছু হবে না, বিকজ আমাকে তো আসলে কাজের জন্য যেতে হবে এবং আমার দীর্ঘদিন থাকতে হবে। সো সেইটা করতে পারিনি বলে আমি অনেকগুলো প্রজেক্ট আসলে করতে পারিনি। বাট আমার মনে হয় যে নতুন একটা ইলেক্টেড গভর্নমেন্ট যখন আসবে তখন হয়তো আমার সাথে এই সিচুয়েশনটা আরও নর্মাল হবে। এটা কি মানে 24 আগস্টের পরে? না না, এটা তারও আগে? খুফিয়ার আচ্ছা, পরে। খুফিয়ার পর পর। হ্যাঁ, খুফিয়ার পর পর। ইলেকটেড গভর্নমেন্টের উপর আপনার এই ভরসা কেন? মানে ধরেন এটা আপনাকে সেই পলিটিক্যাল জায়গা থেকে প্রশ্ন করা। একটা নির্বাচিত সরকার এলে কি পরিবর্তন হবে? মানুষগুলো কি চেঞ্জ হয়ে যাবে ওভারনাইট? না, ওভারনাইট চেঞ্জ হবে না, বাট তাদের মানে আমার মনে হয় যে কাজ করার যে কেপেবিলিটি বা ক্যাপাসিটি সেইটা বেটার হবে এই এই গভর্নমেন্টের চাইতে। কিন্তু আমি মানে এই গভর্নমেন্ট আমাকে এত হতাশ করেছে যে খুব বেশি আশা আমার কারো জন্যই নাই আসলে। কিন্তু তারপরও আশা তো করা উচিত। আমার কাছে মনে হয় যে আমরা মানে আশাবাদী হওয়াটাই উচিত কিন্তু এই আসলে। সরকার তো গণঅভ্যুত্থানের সরকার। এই সরকার হুম, ফুল ম্যান্ডেট নিয়ে বসা সরকার। হুম। সেই সরকারের চেয়েও আপনি নির্বাচিত সরকারকে কেন প্রত্যাশার পারদটা এত উপরে রাখছেন? একটা নির্বাচিত সরকার যদি সত্যি সুষ্ঠু নির্বাচন হয়, হুম। একটা নির্বাচিত সরকার ডেফিনেটলি বেটার ওয়ার্ক করবে এই ধরনের সরকারের চাইতে। সুষ্ঠু নির্বাচন যদি হয়, হুম। কেন আপনার শঙ্কা আছে? আমি তো আসলে অস্বচ্ছ নির্বাচন দেখেছি আমার চোখের সামনে। সো আমি জানি যে কিভাবে এটা হয়। তো এখন গভর্নমেন্ট কতটুকু আসলে সৎভাবে কাজটা করবে সেইটা তো ইলেকশনেই প্রমাণ হবে। তো আমি ১২ তারিখের জন্য ওয়েট করছি আসলে। আপনি পেশায় চিকিৎসক। হুম। সেটা কি ছেড়ে দিয়েছেন? সেটা তো করতেই পারি নাই কখনো। আমি পড়া শেষ করেছি, হুম, আমার বিডিএস কমপ্লিট করেছি। বিএমডিসি রেজিস্টার্ড ডাক্তারও আমি, হুম। কিন্তু আমি কখনো প্র্যাকটিস করতে পারি নাই আসলে। এটা কি কখনো আফসোস হয় যে এত কষ্ট করে পড়াশোনাটা করলাম? আমার বাবা-মার অনেক আফসোস হয়, আমার টিচারদের অনেক আফসোস হয়, বাট আমার খুব একটা হয় না। বিকজ আমি পড়তে চাইনি। আমার বাবা-মার জন্য পড়ছি আমি ডাক্তারি। মানে আচ্ছা, আপনি ডাক্তার হতে চান না। না, না, আমার বাবা-মার স্বপ্ন ছিল মেয়ে ডাক্তার হবে। আচ্ছা, এইটাও কি এক ধরনের একটা সোশ্যাল ব্যারিয়ার যে বাবা-মা তার হুম। সন্তানের উপর দিয়ে নিজের স্বপ্ন মাঝে, মাঝে বাস্তবায়ন হ্যাঁ, করার হ্যাঁ, চেষ্টা করে? ডেফিনিটলি। আমি আমার সোসাইটিতে যা, যা ব্যারিয়ার আছে সবকিছু পার করেই আমি এখানে আসছি। মানে আমি কিন্তু এরকম ফ্যামিলি থেকে আসি নাই যে যেই ফ্যামিলিতে খুবই প্রগ্রেসিভ, হুম। খুবই সবকিছু আমি করতে পারছি জীবনে। আমার মানে আমার বাবা-মার থেকে মানে আমার ফ্যামিলির থেকে যা, যা সাফার করার একটা মেয়ে করতে পারে আমি করেছি। আমার এক্স হাসব্যান্ডের থেকে করেছি। আ শুধু আমার সন্তান এখনো পর্যন্ত ঠিকঠাক আছে। আ জানি না ভবিষ্যতে কি হবে, বাট এখনো পর্যন্ত সে আমার সাথে ঠিকভাবে আমাকে ট্রিট করছে। কিন্তু এছাড়া ধরেন সোসাইটি বলেন, আশেপাশের মানুষ বলেন, সবাই খুবই বাজেভাবে ট্রিট করেছে ডেফিনিটলি। আমি শুরুতে সায়রার কথা জানতে চেয়েছিলাম। আপনি যে ব্যারিয়ারগুলো হুম, অতিক্রম করে বড় হয়েছেন, আজকের বাঁধনের হুম। জায়গায় পৌঁছেছেন, আপনার মেয়েকে আপনি কিভাবে বড় করছেন যেন মানে সেই ব্যারিয়ারগুলো যেন ফেস না করে, সেটাই তো নিশ্চয়ই আপনি প্রত্যাশা করেন? আমি সেটা এনশিওর করার চেষ্টা করি। কিন্তু যেই সোসাইটিতে আমরা থাকি সেখানে অনেক কিছু হয়তো সম্ভব হয় না। কিন্তু তারপরেও আমি মা হিসেবে, একজন সন্তানের মা হিসেবে আ আমি আমার সন্তানকে একজন মানুষ হিসেবে মানুষ করতে চাই। মানে বড় করতে চাই। মানে তাকে কোনো জেন্ডার এর উপর মানে ওই ডিফারেনশিয়েটটা আমি করতে চাই না যে ও ছেলে হলে আমি এভাবে বড় করতাম, মেয়ে হলে আমি এভাবে বড় করব। আমি ওকে একজন মানুষ হিসেবে বড় করতে চাই এবং সেটাই আমি চেষ্টা করছি। ডেফিনিটলি আমি যেইগুলো প্রতিবন্ধকতার ভেতর দিয়ে ছোটবেলায় গেছি সেগুলো তাকে ফেস করতে হচ্ছে না। কিন্তু সোসাইটিতে যেই ধরনের প্রতিবন্ধকতা আছে সেগুলো তো তাকে ফেস করতে হয় ডেফিনিটলি। তার মধ্যেও কি আপনার মতো এরকম আ সব বাধা ডিঙিয়ে সাহসী হয়ে ওঠার না, প্রবণতা একদম দেখেন? না। সে সে আমাকে একদম মানে সে আমাকে নিয়ে ভীষণ প্রাউড। সে খুবই খুশি হয় যে আমাকে সবাই চিনে, সবাই আমাকে পছন্দ করে, মেয়েরা আমাকে এত ফলো করে। কিন্তু সে আবার খুবই আপসেট হয় যে আমি এত বিপ্লবী, বিদ্রোহী। ওর কথা হচ্ছে যে, "নরমাল না কেন? তুমি নরমাল মাদের মতো না কেন?" সো ওর এটা আফসোস। এখন ভবিষ্যতে কি হবে সেটা তো বলতে পারছি না। এমনি আপনার সাথে মা-মেয়ে হিসেবে সম্পর্ক কেমন তার সাথে? আমাদের খুবই চমৎকার একটা সম্পর্ক। মানে টিনেজ এখন, যদিও খুব ডিফিকাল্ট এইজ। হুম। কিন্তু আমি চেষ্টা করি যে যতটুকু সম্ভব ওর কাছাকাছি থাকতে, ওকে বুঝতে। ও আমাকে অনেক বুঝে, এটা অনেক ইম্পর্ট্যান্ট। আমার কাছে মনে হয় যে ছেলেমেয়েরা বুঝতে পারছে কিনা বাবা-মাকে এটাও কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সো ও ভীষণভাবে আমাকে বুঝে। মানে আমার প্রতিটা মানে আমি কিভাবে নিঃশ্বাস নিচ্ছি এটা দেখেও আমার মেয়ে বলে দিতে পারবে আমার মন ভালো না মন খারাপ। সো এত বোঝে। আমাদের সোসাইটিতে আপনি ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও তো আপনি অ্যাক্টিভ।
অনেক ব্যাশিং এর শিকার হইতে হয় না সেলিব্রিটিদের। ধরেন সেটা শুধুমাত্র পলিটিক্সের কারণে তা না, মানে ধরেন আপনার ড্রেস আপের কারণে, আপনার মেকআপের কারণে, আপনার একটা ক্যারেক্টারের কারণে। আপনি একবার বোধহয় খুব রিসেন্টলি একবার বলেছিলেন যে হুট করে আমি দেখলাম যে আপনি বলছেন যে আমি বিয়ে করে ফেলবো। কেন এটা বলেছিলেন? পরে তো আর বিয়ে করেননি। বিয়ে করার ছেলে পাই নাই। আমি ছেলে খুঁজতেছিলাম, বুঝছেন? কিন্তু ছেলেটা পাই নাই। একজন আসছিল, একটা আন্টি, খুবই ভালো। উনি আমাকে পছন্দ করছিল ওনার ছেলের জন্য। কিন্তু ছেলেটাই পালায় গেল আমার ভয়ে। তো আমি ছেলে পাচ্ছি না। তো এইটা খুবই স্যাড, বাট আমি করতে চাইছিলাম। মাঝখানে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে ভাই আর পারতেছি না এত স্ট্রেস নিতে। বিয়ে করে একটু সংসার করি, কিন্তু করতে পারলাম না। মানে আপনি এত সাহসী হয়ে উঠলেন যে কোনো ছেলে আর আপনার বিয়ে করতে সাহস হ্যাঁ, করতেছে না। এরকম করতেছে। বলেন, মেজাজটা খারাপ লাগে না? আপনি একটা পাত্র চাই বিজ্ঞাপন দেন। আমি পাত্র চাই বলতেছি সব ইন্টারভিউতে, কিন্তু পাত্ররা আশেপাশ দিয়ে ঘুরলেও বলতেছে না যে আচ্ছা আমরা আমরা আপনাকে পাত্রী হিসেবে চিন্তা করছি, এরকম কেউ বলছে না। মানে তারা কি ভয় পায় আপনার আল্লাহ গেরিলা জানে, হিসেবে? ওদেরকে জিজ্ঞেস করেন। না, আপনি তো তাহলে ফেসবুকে একটা সুন্দর করে লাইভ করেন যে আমি যা আপনারা মনে করতেছেন আমি তো তা না। আমি তা না, হ্যাঁ। এখন এটা আমার বয়ফ্রেন্ডরা ভালো বলতে পারতো আসলে। তাহলে তাদের দিয়ে একটা ফেসবুকে লাইভ করেন, বয়ফ্রেন্ডদের দিয়ে। একদম। দেখি ভবিষ্যতে চিন্তা প্ল্যান করতে হবে এটার। আপনি যেভাবে এই প্রতিবন্ধকতাগুলো পার করে সাহসী হয়ে উঠলেন, এখন যে আপনার কোনো ভয় নাই, বাংলাদেশকে কি কখনো প্রত্যাশা করেন যে বাংলাদেশও এই ভয়গুলো পার করে সাহসী হয়ে উঠবে, তার কোনো ভয় থাকবে না? হ্যাঁ, অবশ্যই। সেটা তো একবার জুলাইতে আমরা দেখালামই। ফিউচারেও দেখাবো আমার মনে হয়। কারণ আমার কাছে মনে হয় যে আমরা জাতিগতভাবে খুবই করাপ্টেড, এটা সত্যি। কিন্তু আমাদের প্রাণ শক্তি অনেক বেশি। আমাদের ভেতরে এই শক্তিটা অনেক বেশি। মানে যখন আমরা ঝাঁপায় পড়ি তখন কিন্তু আমাদের আর কোনো কিছু চিন্তা করি না। সেটা আমাদের মুক্তিযুদ্ধের সময়ও যখন মানুষ কিছু ছাড়াই আসলে যুদ্ধতে নেমে গেছে, তখনও চিন্তা করে নাই। জুলাইয়েও যখন মানুষ রাস্তায় নেমে গেছে বুলেটের সামনে, তখনও চিন্তা করে নাই। সো আমার কাছে মনে হয় যে আমরা পারবো। কিন্তু জুলাইয়ে আপনি যেটা বললেন যে হ্যাঁ আমরা দেখিয়েছি জুলাইয়ে, সেটা তো এখন আপনার বলছেন আমরা হতাশ হচ্ছি, মানে হতাশ হচ্ছে সরকারের উপর। জুলাই নিয়ে তো হতাশ হচ্ছি না। জুলাই তো একটা এমন ঘটনা যেটা হওয়ারই ছিল। এটা হতেই হতো কোনো একটা সময়। কারণ কিন্তু যে প্রত্যাশা নিয়ে জুলাই হলো সেটা কি পাইলাম? সেটা পাবো আমরা হয়তো ভবিষ্যতে। মানে আপনি কনফিডেন্ট? আমি কনফিডেন্ট, হ্যাঁ। আমার তো কনফিডেন্ট হইতেই হবে। আমি এই দেশের নাগরিক এবং এই দেশকে আমি ভালোবাসি। সো আমি তো চাই যে এই দেশের পরিবর্তনটা আসুক, এবং সেই পরিবর্তন আসবে বলেই তো আমি আশা করব। পাত্র খুঁজে পাবেন সেই কনফিডেন্স আছে এরকম? পাত্র খুঁজে পাবো কিনা সেটা আমি জানি না। আমাকে আমার ফ্রেন্ডরা বলছে যে তোমার আসলে বিদেশি পাত্র খোঁজা উচিত। বাঙালি ছেলেরা বুঝতেছে না তোমাকে। কেন? মানে আমি জানি না। একটা জায়গায় পড়ছিলাম আপনি বলেছিলেন আই এম টাফ টু হ্যান্ডেল। হ্যাঁ, কেন আপনাকে হ্যান্ডেল করা টাফ? আমি জানি না। মানে মেবি আমাদের এখানের ছেলেরা যেরকম মেয়ে পছন্দ করে আমি ওরকম না হয়তো। সেলিব্রিটির দিনে তো অনেক গুঞ্জন হয়, আপনারা নিয়ে খুব রিসেন্টলি কোনো গুঞ্জন শুনি নাই। আমার কখনোই তো গুঞ্জন শুনেন নাই। আমার প্রেম নিয়ে কোনো গুঞ্জনই নাই, প্রেমই নাই জীবনে। সো যা দু একটা থাকে সেই প্রেমিকরা এমনই গোপনে থাকতে চায় যে তাদের জন্য আর আমার প্রেম নিয়ে কেউ কোনো গুঞ্জন করতে পারে না। আপনি আপনার প্রেমিকদের বলেন না যে একটু পাবলিক স্ফিয়ারে আসো, একটু লুকায় এক দুইটা ছবি আমরা অন্য কাউরি দিয়ে পাবলিশ করাই যাতে না, একটু এরকম না। ওরা খুবই মানে আমার এক প্রেমিক, সে এতই ইন্ট্রোভার্ট যে সে মানুষের সামনেই আসে না। আর সে এখন এক্স, কিন্তু মানে বাকিরাও যাদের সাথে রিলেশনশিপ হয় তারাও আসলে ওরকমই চিন্তা করে যে না, থাক, দরকার নাই পাবলিকলি। এখন কি প্রেম করছেন? করছি, হ্যাঁ। মানে এটাও কি এরকম গোপন প্রেম? মানে মানে গুপ্ত এখনো প্রেম? যেহেতু গুপ্ত প্রেম না, আমি তো খুবই ওপেন। আমি তো বলছি আমি প্রেম করছি, কিন্তু আমার যে পার্টনার সে চায় না যে এখনই এটা পাবলিকলি জানুক সবাই। সো তাকে আমি রেসপেক্ট করি। এই প্রেম কি পরিণয়ের দিকে যাবে? পরিণয়ে আমি চাই কিনা সেটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, না সেটাই জিজ্ঞেস করছিলাম না আপনি চান কিনা। এখন আমি এখনো শিওর না। কি চান আপনি সামনের দিনে? ধরেন ২ বছর পর বাঁধনকে কোথায় দেখবো আমরা? আমি আরও ভালো মানুষ হতে চাই, বেটার হিউম্যান বিং। সেই প্রসেসের মধ্যে আমি ঢুকেছি এবং সেই প্রসেসটা কন্টিনিউ করব। আজকে আমি যতটুকু ম্যাচিওর, যতটুকু কনফিডেন্ট, সেইটার চাইতে বেটার হব আশা করছি ২ বছর পর। আরও অনেক ভালো ভালো সিনেমা করতে চাই, সিরিজ করতে চাই।
মেয়েটার পড়াশোনাটা ঠিকঠাক মতো করাতে চাই। এই তো। প্রথম অনেক ধন্যবাদ আপনাকে। আপনার অভিনয়, রাজনীতি সবকিছু নিয়েই আলাপ করলেন এবং পডকাস্ট কথা চলুকে আসার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। নিশ্চয়ই আপনাকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম, আবারও এই শোতে আসবেন। অবশ্যই, থ্যাংক ইউ আপনাকেও। অনেক ধন্যবাদ। কথা বলছিলাম অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সাথে, যিনি রাজপথেও সক্রিয়, একই সাথে পর্দায়ও সক্রিয়। তার সামনের জীবনের ভাবনাও শুনলাম এবং বাংলাদেশ নিয়ে তার প্রত্যাশার কথা শুনলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য।